বলা হয় কিছু কিছু রাত এতটাই নীরব হয় যে সেই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বেশি চিৎকার। একটা রাত, একটা বাড়ি, আর সকাল হতে না হতেই পুরো একটি পরিবারকে রক্তে ভেজা অবস্থায় পাওয়া যায়। এটা কোনো সাধারণ খুন নয়, এটা এমন এক কেস যেখানে প্রতিটি মুখই নির্দোষ মনে হয়, কিন্তু প্রতিটি হৃদয়ের ভেতর লুকিয়ে আছে কোনো না কোনো গোপন রহস্য। তদন্ত শুরু হয়, কিন্তু যতই সত্যের কাছাকাছি যাওয়া যায়, প্রতিটি নতুন সূত্র পুরনো সত্যকে মিথ্যা প্রমাণ করে দেয়, আর প্রতিটি সত্যের আড়ালে লুকিয়ে আছে আরও একটি ভয়ঙ্কর সত্য। গল্পের শুরুটা হয় বংশাল পরিবারকে দিয়ে, যেখানে আমাদের দেখানো হয় মীরা বংশালকে। বংশাল পরিবার খুবই বড় এবং অত্যন্ত ধনী একটি পরিবার, আর মীরার কথা বললে তিনি বংশাল পরিবারের একজন খুবই শক্ত মনের নারী। এখন যখন মীরা বাড়ির বাইরে বেরোন, তখন তিনি এমন এক দৃশ্য দেখেন যা দেখে তিনি পুরোপুরি হতবাক হয়ে যান। আসলে মীরার বাড়ির বারান্দায় কেউ একটি শূকরের কাটা মাথা রেখে চলে গেছে, আর আশেপাশে দেখা যায় অসংখ্য কাক, যাদের এখানে মেরে ফেলা হয়েছে। এই দৃশ্য দেখার পর বংশাল পরিবার সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেয়, আর তখনই এন্ট্রি হয় ইন্সপেক্টর জটিল যাদবের। জটিল যাদব খুব ভালো করেই জানতেন এটা বংশাল পরিবার, একটি অত্যন্ত ধনী পরিবার, যাদের প্রভাত মান্থান নামে একটি সংবাদপত্রও ছিল। কিন্তু জটিল বুঝতে পারছিলেন না আসলে কেসটা কি এবং তাকে এখানে ডাকা হয়েছে কেন। এরপর তাকে জানানো হয় যে তাদের বাড়ির বারান্দায় অনেক কাক মেরে ফেলা হয়েছে এবং তার ওপর প্রভাত মান্থান পত্রিকার ওপর কেউ শূকরের মাথা রেখে গেছে। এটা দেখে বংশাল পরিবারের মনে হচ্ছিল এটাকে তারা একটি হুমকি হিসেবেই ধরতে পারে। ঠিক তখনই উমেশ জানায় যে কিছু লোক দেওয়াল টপকে এখানে এসেছিল এবং শূকরের মাথা রেখে চলে গেছে, কিন্তু এই বিষয় সম্পর্কে তাদের কিছুই জানা ছিল না। আর তারা আরও কিছু বলার আগেই বংশাল পরিবারের এক ছেলে, যার নাম আরব, হঠাৎ খিঁচুনিতে আক্রান্ত হয়ে পড়ে। সে সেখানে লোকজনকে মারধর করতে শুরু করে। তখনই জটিল যাদব সেখানে আসেন এবং তিনি আরবকে নিয়ন্ত্রণে আনেন। তিনি তো জানতেনই না যে আরব এই বাড়িরই সদস্য। জটিলকে তখন জানানো হয় যে আরব প্রায়ই এ ধরনের আচরণ করে থাকে এবং তাকে সাধারণত গুরু মাই নিয়ন্ত্রণ করতেন, কারণ তিনি আরবকে মেডিটেশন করাতেন। এখানেই আমরা জানতে পারি যে বংশাল পরিবার গুরু মাকে ভীষণ শ্রদ্ধা করে, যার নাম গীতা। গুরু মাকে জিজ্ঞেস না করে তারা কোনো কাজই করে না এবং পুরো বংশাল পরিবারই গুরু মায়ের কথা মেনে চলে। এরপর সেখানে ডিজিপি সমীর ভার্মা আসেন এবং তিনি জটিল যাদবের সঙ্গে দেখা করেন। ডিজিপি ভার্মা জটিল যাদবকে জানতে চান আসলে এটা কে করেছে। তিনি বলেন, তোমাকেই এটা খুঁজে বের করতে হবে, যাতে আমরা বুঝতে পারি এটা কোনো সতর্কবার্তা ছিল নাকি এর পেছনে অন্য কিছু আছে। এরপর আমাদের দেখানো হয় জটিল যাদবের বাড়ির দৃশ্য। জটিল যাদব তার মায়ের সঙ্গে থাকেন, আর তার মায়ের একটাই সমস্যা, তিনি সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তাই তার মতে জটিল যাদবের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নেওয়া উচিত। এর পরের দিন আমরা দেখি বংশাল পরিবারের বাড়িতে কয়েকটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। যে লোকেরা শূকরের মাথা নিয়ে এখানে এসেছিল তারা সেই সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, এমনকি তাদের পরিচয়ও জানা যায়। এই কারণে এখন পুলিশ সেই বস্তিতে পৌঁছায় যেখানে ওই দুই ব্যক্তি থাকত। তাদের মধ্যে একজনকে তো পাওয়াই যায়, কিন্তু অফিসারদের দেখে সে প্রাণপণে পালানোর চেষ্টা করতে থাকে। জটিল যাদব যখন ওই লোকটাকে ধরছিল, ঠিক তখনই পথের মাঝখানে সে অনেকগুলো শিশুকে দেখতে পায়, যাদের মুখে নেবুলাইজার লাগানো ছিল, মানে তাদের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। কিন্তু জটিল যাদব এসব উপেক্ষা করেই সামনে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ওই লোকটাকে ধরে ফেলে। এরপর তারা তাকে ভীষণভাবে মারধর করে এবং জিজ্ঞেস করে, শেষ পর্যন্ত তোমাকে এসব কাজ করতে কে বলেছিল। ঠিক তখনই সেখানে আইনজীবী অমৃতা এসে পৌঁছায়, যিনি ওই বস্তিতেই থাকেন। তিনি ওই লোকদের ছাড়িয়ে নিতে চান। এরপর আমরা দেখি ডিজিপি ভার্মাকে, যিনি পৌঁছে যান রাজেশ বাংশালের কাছে। রাজেশ বাংশাল একজন বড় মাপের নিউজ রিপোর্টার, তার একটি বিশাল টিভি চ্যানেল রয়েছে। এখানেই আমরা জানতে পারি যে রাজেশ বাংশাল আগে বাংশাল পরিবারেরই একজন ছিলেন, কিন্তু এখন তিনি তাদের থেকে আলাদা হয়ে গেছেন। তবুও রাজেশ বাংশাল সবসময় বাংশাল পরিবারের সম্পত্তির দিকে নজর রাখেন এবং সুযোগ পেলে সেগুলো দখল করতে চান। এই কারণেই সন্দেহ করা হচ্ছিল যে এই সব কিছুর পেছনে তারই হাত থাকতে পারে। এই কারণেই ডিজিপি ভার্মা তাকে জিজ্ঞাসাবাদ করতে যান। এদিকে রাতে জটিল যাদব ওই দুই লোককে জিজ্ঞাসাবাদ করেন। তখন তারা জটিলকে সবকিছু খুলে বলে। তারা জানায় তাদের কাছে শুধু একটি ফোন কল এসেছিল, তারা কখনোই ওই লোকটির সঙ্গে দেখা করেনি।
একজন অচেনা মানুষের ফোন ছিল সেটা, যে তাদের এই কাজ করতে বলেছিল। বদলে সে তাদের অনেক টাকা দেওয়ার কথা বলেছিল। তারা ভেবেছিল কাজটা খুবই ছোটখাটো, কিন্তু তারা জানত না এর পরিণতি এমন ভয়ানক হবে এবং তারা এত বড় ফাঁদে পড়ে যাবে। এরপর জটিল যাদব সঙ্গে সঙ্গে বংশাল পরিবারের ফার্ম হাউসে পৌঁছে যান, যেখানে পরিবারের সবাই থাকত। জটিল গেটের সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু সিকিউরিটি গার্ডরা দরজা খুলছিল না, কারণ সিকিউরিটি গার্ড উমেশ ঘুমিয়েছিল আর ওমপ্রকাশ ভেতরে কোথাও ছিল। তাই জটিল উমেশকে জাগায়। ঠিক তখনই তার চোখে পড়ে মীরা, যিনি ভীষণ আতঙ্কিত ছিলেন এবং তার মুখে রক্ত লেগেছিল। মীরা কাঁপতে কাঁপতে বলে, সবাইকে শেষ করে দেওয়া হয়েছে, আমার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। এখানে মীরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এটা দেখে জটিল সঙ্গে সঙ্গে ভিতরে ছুটে যায়। সে দেখতে থাকে ভেতরে আসলে কি ঘটেছে। ভিতরে সে আস্থাকে দেখতে পায়, সেও ভীষণভাবে আতঙ্কিত। এটা দেখে জটিল আরও সামনে এগিয়ে যায় এবং সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। সেখানে সে ওম প্রকাশের মৃতদেহ দেখতে পায়, যাকে খুব অল্প সময়ের মধ্যেই অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওম প্রকাশের সামনের থাকা কাঁচটি ভাঙা ছিল, আর সুইমিং পুলে আরও একটি মৃতদেহ পড়েছিল। এরপর জটিল যাদব এক এক করে ঘরে ঢুকতে থাকে। যতই সে ঘরগুলোতে প্রবেশ করে, প্রতিটি ঘরেই সে নতুন নতুন মৃতদেহ দেখতে পায়। এইভাবে বাড়ির ভিতরে রহস্যজনকভাবে 5 জনের মৃত্যু হয়ে গেছে। এটা দেখে জটিল যাদব সঙ্গে সঙ্গে ডিজিপি সামিরের কাছে ফোন করে পুরো ঘটনাটা জানায়। সে বিস্মিত হয়ে পড়ে, এমনটা কিভাবে সম্ভব। ঠিক তখনই আমরা দেখি ওই 5 জনের মধ্যে একজন এখনও বেঁচে আছে, যার নাম ওম প্রকাশ, যে এখানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। কিছুক্ষণের মধ্যেই এখানে সবাই এসে জড়ো হতে থাকে। এখানে এসপি চৌহানেরও এন্ট্রি হয়, যার জ্ঞান কম কিন্তু ভাবভঙ্গিতে নিজেকে জ্ঞানী মনে করে। ডিজিপি ভার্মা ইতিমধ্যেই ফরেনসিক টিমকে খবর দিয়েছিলেন। অল্প সময়ের মধ্যেই তারা এখানে পৌঁছে যায়, যাদের মধ্যে ছিলেন ডক্টর পানিকার। পানিকার অত্যন্ত বুদ্ধিমান এবং ভীষণ প্রতিভাবান। তিনি সবাইকে জানিয়ে দেন কোনো প্রমাণ এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে না, আর যারা এখান থেকে যেতে চায় তাদের সবাইকেই এখানে থাকতে হবে। পরের দিন আমরা দেখি জটিল যাদবকে, যিনি নিজের বাড়িতে ছিলেন। ঠিক তখনই সেখানে রাধা আসে। রাধা আসলে জটিল যাদবকে পছন্দ করে। আসলে দুজনেই একে অপরকে ভালোবাসে, আর জটিল যাদবের মা ও রাধাকে খুব পছন্দ করেন। তিনি চান দুজন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নিক। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জটিল যাদব এবার মীরা বংশালকে জিজ্ঞেস করার জন্যে যায়। তিনি তাদের জিজ্ঞেস করেন, আসলে তুমি কি কি দেখেছ, তোমাকে সবকিছুই বলতে হবে। মীরা জানায় সে তখন নিজের ঘরেই ছিল। হঠাৎ করেই সে কারো আওয়াজ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে দেখে আরবদাকে মারার উদ্দেশ্যে তার দিকে এগিয়ে আসছে। সে যখন সেখান থেকে সরে যায়, তখন আরব সেখানে ওম প্রকাশকে হত্যা করে। এই দৃশ্য দেখে মীরা ভীষণ ভয় পেয়ে যায় এবং সে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। নিচে সে আস্থা ও রিহানের কাছে যায়, যারা তখন একটি ঘরে ছিল। মীরা তাদের বলে, কোনোভাবেই বাইরে বেরোবার চেষ্টা করো না, কারণ বাইরে ভয়ঙ্কর বিপদ রয়েছে। কিছুক্ষণ পরে যখন তার মনে হয় সিকিউরিটি গার্ডকে জানানো উচিত, তখন সে সুইমিং পুলে আরবের মৃতদেহ দেখতে পায়। এদিকে ডাক্তার পানিকার সবাইকে জানায়, সবাইকে একই অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। যেভাবে খুনগুলো করা হয়েছে তাতে মনে হচ্ছে সবাই ঘুমন্ত অবস্থায় ছিল, কারণ যেসব জায়গায় তাদের হত্যা করা হয়েছে সেখানেই সবাই উপস্থিত ছিল এবং তারা নড়াচড়া করার পর্যন্ত সুযোগ পায়নি। অন্যদিকে আমরা দেখি ওম প্রকাশ ভয়াবহভাবে আহত অবস্থায় রয়েছে। সে আইসিইউতে ভর্তি, তবে সে এখন বিপদের বাইরে। কিন্তু এই মুহূর্তে সে কোনো বক্তব্য দেওয়ার অবস্থায় নেই। এদিকে আমরা এসপি চৌহানকে দেখতে পাই, যিনি সেই 2 লোককে নির্মমভাবে মারধর করছিলেন, কারণ ওই 2 লোকই বংশাল পরিবারের বাড়িতে শূকরের মাথা রেখে গিয়েছিল। এখন এসপি চৌহানের মনে হয় এই 2 লোকের কারণেই সবকিছু ঘটেছে, তাই তিনি তাদের উপর ভীষণ নিষ্ঠুরতা চালাতে থাকেন। এর ফলস্বরূপ একজন লোকের চোখ ফেটে যায় এবং অন্যজন মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। এই খবর বাইরে ফাঁস হয়ে যায়, আর মানুষজন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশকে তীব্রভাবে গালিগালাজ করতে থাকে। এমনকি এসপি অফিসও ঘেরাও করে ফেলা হয়। এই কথা যখন ডিজিপি ভার্মা জানতে পারেন, তখন তিনি এসপি চৌহানকে বলেন, এই বিষয়টা তোমাকেই সামলাতে হবে, কারণ ভুলটা তোমারই। অন্যদিকে আমরা দেখি জটিল যাদব মহেন্দ্র বংশালের মেয়ে আস্থাকে জিজ্ঞাসাবাদ করার জন্য যান, কারণ সবগুলো খুনের সময় সেও সেখানেই উপস্থিত ছিল। আস্থা জানায় হঠাৎ করে সে কোনো শব্দ শুনতে পেয়েছিল। যখন সে বাইরে বের হয়, তখন সে ওম প্রকাশকে দেখতে পায়। ওম প্রকাশ বলেছিল সম্ভবত বাইরের গেট খোলা রয়ে গেছে, তাই সে সব গেট পরীক্ষা করবে। এরপর আস্থা আবার নিজের ঘরে ফিরে যায়। কিছুক্ষণ পর আবার যখন সে শব্দ শুনতে পায়, তখন আস্থা আবার বাইরে আসে। বাইরে এসে সে দেখে মীরা সেখানে দাঁড়িয়ে আছে।
মীরা তাকে ভেতরে নিয়ে যায় এবং বলে বাইরে বিপদ রয়েছে, যে কোনো কিছু ঘটতে পারে, তাই ভেতরেই থাকা নিরাপদ। জটিল যাদব এখানে আস্থার কাছে জানতে চান, শেষ পর্যন্ত তোমার সন্দেহটা কার ওপর? তখন আস্থা বলে তার সন্দেহ গুরুমার ওপরই, কারণ গুরুমা আসার পর থেকেই সব কিছু খারাপ হতে শুরু করেছে। গুরুমার নামেই বংশাল পরিবার অনেক সম্পত্তি লিখে দিয়েছে। যখন জটিল যাদব গুরুমার জিজ্ঞাসাবাদ করতে যান, তখন গুরুমা ধাঁধার মতো করে উত্তর দেন। এই কারণে জটিল যাদব তার সঙ্গে আর কোনো প্রশ্ন উত্তর না করেই সেখান থেকে চলে যান। এরপর আমরা বংশাল পরিবারের আরেকটি গোপন সত্য জানতে পারি। 1 বছর আগে অর্থাৎ 28শে জানুয়ারি মীরার ছেলে অর্জুনের মৃত্যু হয়েছিল, আর সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাই ফার্ম হাউসে একত্রিত হয়েছিল। কিন্তু ঠিক সেই দিনই সকলকে হত্যা করা হয়। এরপর জটিল যাদব ডাক্তার খান্নার সঙ্গে দেখা করেন, যিনি মীরার স্বামী ছিলেন, কিন্তু এখন তারা আলাদা থাকেন। মিস্টার খান্না বর্তমানে লন্ডনে থাকেন। মিস্টার খান্না জানান তিনি অর্জুনকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। অর্জুন এমন এক ধরনের নিউমোনিয়ায় আক্রান্ত ছিল যেখানে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 10%। এরপর ডাক্তার পানিকার সবাইকে বংশাল পরিবারের ফার্ম হাউসে নিয়ে যান, যেখানেই সব খুনের ঘটনাগুলি ঘটেছিল। সেখানে নিয়ে গিয়ে তিনি সবাইকে বোঝান শেষ পর্যন্ত কিভাবে প্রত্যেককে হত্যা করা হয়েছিল। ডাক্তার পানিকার জানান সবার মৃত্যু খুবই আরামদায়ক ছিল। কেউ চেয়ারে বসেছিল, কেউ আবার বিছানায় ঘুমোচ্ছিল, কিন্তু কেউই নিজের জায়গা থেকে নড়েনি। খুনি প্রথমে তাদের মাথার ওপর কাপড় চাপা দেয় এবং তারপর তাদের হত্যা করে। এই মুহূর্তে সবার সন্দেহ গিয়ে পড়ে আরবের ওপরই, কারণ আরব মাদক সেবন করত। জটিল যাদব নিজেও দেখেছিল যে সেদিন আরব সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং সবাইকে মারার চেষ্টা করছিল। মীরাও দেখেছিল যে আরব তাকে মারতে এগিয়ে আসছিল, কিন্তু পরে সে ওম প্রকাশকে হত্যা করে। ওম প্রকাশ এক লাথি মেরে আরবকে সুইমিং পুলে ফেলে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। এখন এখানে জটিল যাদব মীরার কাছে অর্জুন সম্পর্কে কিছু প্রশ্ন করে। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। যাদের হত্যা করা হয়েছে তাদের সবার রক্তে এমন একটি মাদক পাওয়া গেছে যা নেশা ধরায় এবং ঘুম পাড়িয়ে দেয়। আর জটিল যাদব সম্প্রতি মিস্টার খান্নার কাছ থেকে জানতে পেরেছে যে অর্জুনের মৃত্যুর পর থেকেই আপনি এই মাদকটি সেবন করছেন, তাই প্রবল সম্ভাবনা রয়েছে যে এই মাদক আপনি এই সবাইকে দিয়েছিলেন। এই সব তথ্য দেখে ডিজিপি ভার্মা চান ডাক্তার পানিকার যেন সবকিছু পুনরায় তদন্ত করেন এবং নতুন করে রিপোর্ট তৈরি করেন। এখন ডাক্তার পানিকারকে আবার নতুন করে রিপোর্ট বানাতে হয়। তার ওপর জটিল যাদব বারবার তার কাছে সাহায্য চাইতে থাকেন, যার ফলে ডাক্তার পানিকার খুব বিরক্ত হয়ে পড়েন। তবে জটিল যাদব যে তথ্যগুলো সামনে এনেছিল সেগুলো একেবারেই সঠিক ছিল। জটিল যাদব তখন পানিকারকে জিজ্ঞাসা করে আসলে অর্জুন বংশালের কি এমন কোনো রোগ ছিল যার কারণে 1 সপ্তাহের মধ্যেই তার মৃত্যু হতে পারত। এর উত্তরে ডাক্তার পানিকার জানান তিনি অর্জুনের রিপোর্ট পড়েছেন, তার এমন কোনো মারাত্মক রোগ ছিল না যার কারণে 1 সপ্তাহের মধ্যেই তার মৃত্যু হতে পারে। যদিও সংক্রমণ ধীরে ধীরে বাড়ছিল এবং তার ফুসফুসও দুর্বল হয়ে পড়ছিল, তবুও শ্বাস নেওয়ার জন্য তাকে মাঝে মধ্যে নেবুলাইজারের প্রয়োজন হতো। নেবুলাইজারের নাম শুনতেই এবং দেখতেই তার মনে পড়ে যায় এটা তো সে আগেও কোথাও দেখেছে। সে বস্তিতেই দেখেছিল যখন সে ওই লোকটাকে ধরতে গিয়েছিল। এরপর যখন অর্জুনের রিপোর্ট ভালোভাবে পড়া হয় তখন তাদের সন্দেহ হয় এই রিপোর্টটি ভুয়ো হতে পারে, কারণ শিশু যতই দুর্বল হোক না কেন 1 সপ্তাহের মধ্যে তার মৃত্যু সম্ভব নয়। এরপর আমরা দেখি আইনজীবী অমৃতাকে, যিনি ওই বস্তিতেই থাকেন। জটিল যাদব সেখানে অমৃতার সঙ্গে দেখা করতে যান। জটিল যাদব অমৃতার কাছে জানতে চান শেষ পর্যন্ত সেই শিশুদের এমন কি হয়েছিল যে তাদের নেবুলাইজারের প্রয়োজন পড়েছিল। অমৃতা জানায় সেদিন ছিল 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। সেদিন সব শিশুই খুব আনন্দে ছিল। তারা যে ঘরে ছিল হঠাৎ করেই পাশের একটি ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসা বিষাক্ত ধোঁয়া সেই ঘরে ঢুকে পড়ে। এর ফলে শিশুদের শ্বাস নিতে সমস্যা শুরু হয় এবং এই কারণেই সব শিশুর মৃত্যু হয়। এটা শুনে জটিল যাদব সঙ্গে সঙ্গে ওই ফ্যাক্টরিতে পৌঁছে যায় এবং সব কিছু খতিয়ে দেখতে শুরু করে। ফ্যাক্টরিটি তখন বন্ধ অবস্থায় ছিল। জানা যায় সেটি একটি কোরিয়ান কোম্পানির ছিল এবং এর মালিকও সেখান থেকে পালিয়ে গেছে। সবকিছু পরীক্ষা করার পর জটিল যাদব এমন কিছু প্রমাণ পেয়ে যায় যার সাহায্যে সে এই কেসটি আরও এগিয়ে নিতে পারে। পরের দিন জটিল যাদব মীরা বংশালকে নিজের কাছে ডেকে পাঠান। তিনি মীরাকে বলেন তার দৃঢ় সন্দেহ এই সব ঘটনার পেছনে আপনার হাত রয়েছে। জটিল যাদব জানান 26শে জানুয়ারির দিনটা আপনার খুব ভালোভাবেই মনে থাকার কথা, কারণ যেই জায়গায় পতাকা উত্তোলন হয়েছিল সেখানে আপনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে অর্জুন বংশালও উপস্থিত ছিল, আর সেদিনই ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসা বিষাক্ত গ্যাসে 9টি শিশুর মৃত্যু হয়।
সেই বিষাক্ত গ্যাসের প্রভাব অর্জুন বংশালের ওপরও পড়ে। সেই সময় সে ইতিমধ্যেই খুব অসুস্থ ছিল, আর সেই বিষাক্ত গ্যাস অর্জুন বংশালকেও নিজের কবলে নিয়ে তার মৃত্যু ঘটায়। কিন্তু তখন আপনি বুঝতেই পারেননি যে এই গ্যাস আপনার নিজের সন্তানকেও হত্যা করবে, কারণ যে ফ্যাক্টরি থেকে গ্যাস বেরিয়েছিল সেই ফ্যাক্টরিটি আসলে আপনারই ছিল। এই সব কথাই জটিল যাদব মীরাকে বলেছিল, কিন্তু ঠিক তখনই তার আইনজীবী এসে যায়, ফলে তাদের মধ্যে আর কথা এগোতে পারে না। কিন্তু কাউকে তো এই অপরাধের দায় নিতে হতো। এই কেস যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হতো। তাই ডিজিপি ভার্মা ঘোষণা করেন আরবই দোষী, এবং এই সব কিছু সেই করেছে, কারণ আরব মাদক সেবন করত এবং সেই সবার ক্ষীরে মাদক মিশিয়েছিল, যাতে সবাই অচেতন হয়ে পড়ে এবং সে সহজেই সবাইকে হত্যা করতে পারে। পরের দিন সকালে প্রেস কনফারেন্সে এই সব কিছু জানানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু জটিল যাদব এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিল না। সে এখনও তদন্ত চালিয়ে যেতে চাইত। তার হাতে ছিল মাত্র একটি শেষ রাত। তাই সে ডাক্তার পানিকারকে ফোন করে, সব তথ্য চায় এবং সে কি করতে চায় তাও তাকে জানিয়ে দেয়। রাতেই জটিল যাদব পৌঁছে যায় ওম প্রকাশের কাছে, যিনি আইসিইউতে ছিলেন। কিন্তু তখন তার জ্ঞান ফিরেছে এবং সে নিজের বক্তব্য দিতে সক্ষম হয়। এখানে ওম প্রকাশ জানায় বাড়ির দরজা খোলা ছিল, তাই সে ভেতরে যাচাই করতে গিয়েছিল। মীরা ও আস্থা যেমন বলেছিল দরজা খোলা থাকায় সে ভেতরে ঢুকেছিল। ভেতরে সে আস্থাকে দেখতে পায়। ওম প্রকাশ আস্থাকে জানায় যে বাড়ির দরজাগুলো খোলা রয়েছে, তাই সেগুলো আবার একবার পরীক্ষা করতে হবে। এই সব কথাই ওম প্রকাশ জটিল যাদবকে জানিয়েছিল। কিন্তু এবার জটিল যাদব ওম প্রকাশকে বলে, তুমি যা বলার ছিল সব বলে ফেলেছ। এখন আমি তোমাকে বলি, এই সব কিছুর পেছনে তোমারই হাত ছিল। তুমিই সবাইকে হত্যা করেছ। তুমি আরবের মোবাইল থেকে ওই 2 লোককে ফোন করেছিলে এবং তাদের শূকরের মাথা রেখে যেতে বলেছিলে। আর যে দরজাটা খোলা ছিল সেটাও তুমি আরবকে খুলতে বলেছিলে, যাতে সে দরজা খুলতে পারে এবং তুমি তাকে মাদক দিতে পারো, কারণ সেই সময় আরব আস্থা ও রোহানের সঙ্গে ছিল। সেখান থেকে বেরিয়ে আসার পর তুমি তাকে মাদক দাও। এরপর আরব নিজের ঘরে মাদক সেবন করতে চলে যায়, আর ঠিক এই সুযোগটাই তুমি কাজে লাগিয়েছিলে। সে একে একে সবার ঘরে গিয়েছিল এবং নির্মমভাবে সবাইকে হত্যা করতে শুরু করেছিল। সবাই তখন অচেতন অবস্থায় ছিল, কারণ তুমি তাদের অচেতন করেছিলে। সবাইয়ের ক্ষীরে তুমি সেই মাদক মিশিয়েছিলে। সেদিন আস্থা ক্ষীর খায়নি, কারণ তার দুধে অ্যালার্জি ছিল, আর মীরারও সেদিন ক্ষীর খাওয়ার একেবারেই ইচ্ছে ছিল না। এই সুযোগটাই কাজে লাগিয়ে তুমি সবাইকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছ। সবার মুখের ওপর প্রথমে কাপড় চাপা দিয়েছিলে, তারপর নির্মমভাবে তাদের মেরে ফেলেছিলে, যাতে রক্তের ছিটা তোমার কাপড়ে না লাগে। আর শেষে যখন তুমি আরবের মাকে হত্যা করছিলে, ঠিক তখনই মহেন্দ্র বংশাল সেখানে এসে পড়েন। তাকেও তুমি নির্মমভাবে হত্যা করেছিলে। এই সব ঘটনাই আরব দেখে ফেলেছিল। এরপর আরব তোমার কাছ থেকে সেই অস্ত্রটি ছিনিয়ে নেয় এবং তোমার পেছনে দৌড়ায়। ঠিক তখনই তোমার সামনে এসে পড়ে মীরা। কিন্তু যেভাবে অস্ত্র হাতে আরব মীরার দিকে দৌড়াচ্ছিল তা দেখে মীরার মনে হয়েছিল আরব তাকে মারতে চায়, কিন্তু আসলে আরব ওম প্রকাশকেই মারতে চেয়েছিল এবং এতে সে সফলও হয়েছিল, যদিও ওম প্রকাশ বেঁচে যায়। এরপর ওম প্রকাশ এক লাথি মেরে আরবকে সুইমিং পুলে ফেলে দেয়। এই সব কিছুই জটিল যাদব ওম প্রকাশকে জানায়। ওম প্রকাশ স্বীকার করে, হ্যাঁ, ঠিক এভাবেই সে সব কিছু করেছে। ওম প্রকাশ তার জবানবন্দিতে জানায় যে এই সব কাজ সেই করেছে এবং পুরো বংশাল পরিবারকেই সে হত্যা করেছে। এখন প্রশ্ন আসে, জটিল যাদব কিভাবে এই সব কিছু জানতে পারল? আসলে ২৬শে জানুয়ারির দিন যে ৯টি শিশুর মৃত্যু হয়েছিল তাদের মধ্যে একজন ছিল ওম প্রকাশের নিজের সন্তান। তার নাম ছিল রানী। রানীও সেই ঘরেই উপস্থিত ছিল যেখানে বাকি সব শিশুরা উপস্থিত ছিল। সেই ঘরেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এবং ৯টি শিশুর মৃত্যু হয়। আমি আমার সন্তানকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। আমি বংশাল পরিবারের কাছেও সাহায্য চেয়েছিলাম, কিন্তু তারা কোনো সাহায্য করেনি। আর যখন আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি তখন আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তারা আমাদের হুমকি দিয়েছিল, যদি আমরা কিছু বলি তাহলে যে বস্তিতে আমরা থাকি সেখান থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হবে, কারণ সেই বস্তিটা পুরোপুরি অবৈধ, যার কারণে আমাদের বস্তির মানুষদের চুপ থাকতে হয়েছিল। তবুও আমি বংশাল পরিবারের বাড়িতে কাজ করতাম, যদিও বংশাল পরিবার আমার দিকে চোখ তুলে তাকাত না, কিন্তু প্রতিদিন আমার মেয়ের মুখ মনে পড়ত। আমি যে বংশাল পরিবারের কাছে কাজ করছিলাম ঠিক সেই বংশাল পরিবারের কারণে আমার মেয়ে মারা গেছে, কারণ ওম প্রকাশ জানত যে ফ্যাক্টরিটি তাদেরই। এবং এবার এই সমস্ত বর্ণনা রেকর্ড করা হয়ে ভাইরাল হয়ে যায়। এরপর ডিজিপি ভার্মা প্রেস কনফারেন্সে ওম প্রকাশের নাম এই হত্যাকাণ্ডে উল্লেখ করেন। ডাক্তার পানিকার এবং জটিল যাদবের বুদ্ধিমত্তার সাহায্যে তারা এই কেসটি সমাধান করতে সক্ষম হয়।
কিন্তু ডিজিপি ভার্মা জটিল যাদবকে সাসপেন্ড করে দেন, কারণ জটিল যাদব এই সমস্ত কাজ সরকারি অনুমোদন ছাড়াই করেছিলেন। তিনি সব কিছু আনঅফিসিয়ালি করেছেন। এই কারণে তাকে সাসপেন্ড করা হয় এবং তার ওপর একটি কমিটিও বসবে। ডাক্তার পানিকারকেও বলা হয় শেষ পর্যন্ত ওম প্রকাশের বক্তব্য কিভাবে ভাইরাল হলো। ডাক্তার পানিকার বলেন তার ল্যাপটপ চুরি হয়ে গেছে, কিন্তু ডিজিপি ভার্মা ভালোভাবে জানেন ডাক্তার পানিকার মিথ্যে বলছেন। তাদের স্পষ্ট ধারণা আছে যে ডাক্তার পানিকার এবং জটিল যাদব একসাথে কাজ করেছেন। এরপর আমরা দেখি মীরাকে, যিনি শহর থেকে কথা বলছিলেন। তিনি বলেন যে ফ্যাক্টরি থেকে বিষাক্ত গ্যাস বেরিয়েছিল সেটি আসলে আমাদের ছিল না। যারা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল তারা বুঝতেই পারবে না ফ্যাক্টরিটি আমার নামে ছিল না, কিন্তু ফ্যাক্টরি থেকে যে বিষাক্ত গ্যাস বেরিয়েছে এবং যে শিশুরা মারা গেছে তার জন্য আমার এখনও দুঃখ আছে। এরপর আমরা দেখি জটিল যাদবের পুরো পরিবারকে। তার পরিবারের মধ্যে ডাক্তার পানিকারও উপস্থিত ছিলেন এবং তার মা এখানে ছিলেন। এবং আমরা দেখি রাধাকে, যিনি জটিল যাদবের সঙ্গে উপস্থিত ছিলেন। রাধা চায় জটিল যাদব দ্রুত তাকে প্রপোজ করুক, যাতে তারা বিয়ে করতে পারে। কিন্তু জটিল যাদব বলেন সে তোমার জন্য ঠিক নয়, কিন্তু রাধা বলেন সে খুব খারাপ সময় দেখেছে, কিন্তু এখন যা হচ্ছে এটাই তার সবচেয়ে ভালো সময়। রাধার কোনো পরীক্ষা ছিল, তাই সে পরীক্ষা দিতে যায়, কিন্তু সে এটাও বলে সে থাকবে, তবে জটিল যাদবের সঙ্গে থাকবে। জটিল যাদবও তাকে পছন্দ করেছিল, সে খুব শীঘ্রই তাকে প্রপোজও করবে। এবং এভাবেই এই সিনেমার কাহিনী শেষ হয়। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আরও সব চমৎকার ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকুন।